নমস্কার, সকলকে স্বাগত আপনাদের নিজস্ব চ্যানেলে, যার নাম হিস্ট্রি উইথ বিষ্ণু। আর সকলেই জানেন যে আমরা উপেন্দ্র সিংয়ের যে প্রাইমারি সোর্সেসগুলো রয়েছে সেগুলি শেষ করার লক্ষ্যে এগোচ্ছি, এবং প্রথম যে প্রাইমারি সোর্সটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা ছিল অ্যানশিয়েন্ট ম্যানুস্ক্রিপ্ট, তালপাতার যে পাণ্ডুলিপিগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা যে প্রাইমারি সোর্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেজ নাম্বার 20-তে রয়েছে আর্কিওলজি অ্যান্ড দ্য মহাভারত, প্রত্নতত্ত্ব এবং মহাভারতের যে সম্পর্কটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে যারা ফেসবুকে দেখছেন হিস্ট্রি উইথ বিষ্ণু পেজটিকে ফলো করুন, লাইক করুন, এবং যদি ইউটিউবে দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইউটিউবে যদি দেখছেন তাহলে আপনি সরাসরি হিস্ট্রি উইথ বিষ্ণু এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারেন, চ্যানেলটিকে জয়েন করতে পারেন। তো সময় নষ্ট না করে চ্যানেলটিকে জয়েন করুন। আসুন শুরু করা যাক আজকের ভিডিও। আর্কিওলজি অ্যান্ড মহাভারত। Archaeological exploration and excavations at places mentioned in the Mahabharata, example Hastinapur, Kurukshetra, Panipat, তিলপত, বাগপত, মথুরা অ্যান্ড বৈরাট, এখানে হৈরাট লেখা আছে, এটা বৈরাট হবে, বি হবে এই জায়গায়, হ্যাভ গিভেন এভিডেন্স অফ পটারি কল্ড পিজিডাব্লিউ, পেন্টেড গ্রেওয়্যার উইচ গোজ ব্যাক টু সিরকা 1000 বিসি, প্যাস্টোরাল কাম এগ্রিকালচারাল লাইফস্টাইল। মহাভারতে যে সমস্ত জায়গার নাম আমরা দেখতে পাই, যেমন হস্তিনাপুর, কুরুক্ষেত্র, পানিপথ, তিলপথ, বাগপথ, মথুরা এবং বৈরাট, এই সমস্ত জায়গায় যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয় সেইখান থেকে যে সমস্ত তথ্যগুলো আমরা পাই তার মধ্যে পাওয়া যায় হচ্ছে কিছু পটারি পাওয়া যায়। সেই পটারিগুলো ছিল হচ্ছে পেন্টেড গ্রেওয়্যার। এই পেন্টেড গ্রেওয়্যার যার সময়কাল ছিল হচ্ছে আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দ। তো মনে করা হয় যে এই সময় থেকে এখানে বসতি গড়ে উঠতে শুরু করেছিল এই সমস্ত জায়গায়, এবং এইখানে একটা প্যাস্টোরাল কাম এগ্রিকালচারাল একটা লাইফস্টাইল এই সমস্ত মানুষেরা অতিবাহিত করতেন। তারা কৃষিকাজও করতেন এবং পশুপালকও ছিলেন। 2 নম্বর জিনিস, যে হস্তিনাপুর থেকে যে আর্কিওলজিক্যাল এভিডেন্স আমরা পাই সেখান থেকে আমরা জানতে পারি হস্তিনাপুর সম্বন্ধে যে সমস্ত জিনিসগুলো, সেগুলো হচ্ছে যে মৎস্য পুরাণ এবং বায়ু পুরাণ। এখানে বলা হয়েছে যে যখন রাজা নিচক্ষু রাজত্ব ছিল সেই সময় ডিউ টু এ ফ্লাড ইন দ্য গঙ্গা দ্য ক্যাপিটাল ওয়াজ শিফটেড ফ্রম হস্তিনাপুর টু কৌশাম্বী। রাজা নিচক্ষুর শাসনকালে গঙ্গা নদীতে একটা বন্যার ফলে যে রাজধানী ছিল সেটা হচ্ছে হস্তিনাপুর থেকে কৌশাম্বীতে স্থানান্তরিত করা হয়। এই নিচক্ষু ছিলেন হচ্ছে পরীক্ষিতের পরে 5 নম্বর রাজা, যিনি হচ্ছে অর্জুনের নাতি ছিলেন, এবং যে হচ্ছে এই পরীক্ষিত, যে হচ্ছে মহাভারতের যুদ্ধের পর হচ্ছে সিংহাসনে বসে এই পরীক্ষিত, এবং তার 5 নম্বর যে রাজা ছিলেন তারপরে সে ছিল হচ্ছে নিচক্ষু, এবং নিচক্ষুর সময় এই বন্যাটা হয়। 3 নম্বর জিনিসটা হচ্ছে দেয়ার ইজ এ লোকাল ট্রেডিশন দ্যাট দ্য ক্যাপিটাল অফ দ্য পাণ্ডবাস ইন্দ্রপ্রস্থ ওয়ান্স স্টুড অ্যাট দ্য পুরানা কিলা ইন নিউ দিল্লি। একটা আঞ্চলিক কিংবদন্তি রয়েছে যে পাণ্ডবদের যে রাজধানী ছিল হস্তিনাপুর, সেটা হচ্ছে একটা সময় নিউ দিল্লির যে পুরানা কিলাটা রয়েছে সেখানে হচ্ছে অবস্থিত ছিল। এরপরে 4 নম্বর, তারিকি ফিরোজ শাহী 14th century of শামসি সিরাজ আফিফ স্টেটস দ্যাট ইন্দ্রপ্রস্থ ওয়াজ দ্য হেডকোয়ার্টার অফ এ পরগনা ডিস্ট্রিক্ট। তো চতুর্দশ শতকের শামসি সিরাজ আফিফের লেখা যে তারিখি ফিরোজ শাহী, সেখানে বলা হয়েছে যে ইন্দ্রপ্রস্থ যেটা ছিল সেটা হচ্ছে জেলার হেডকোয়ার্টার ছিল, প্রধান কার্যালয় ছিল, বা পরগনার প্রধান কার্যালয় ছিল। এটা হচ্ছে শামসি সিরাজ আফিফের কথা। এরপরে 5 নম্বর যেটা জিনিস আমাদের মনে রাখতে হবে এখান থেকে, যে এ 14th century স্টোন ইনস্ক্রিপশন ফাউন্ড ইন নারায়ণ ভিলেজ ইন ওয়েস্ট দিল্লি অলসো মেনশনস ইন্দ্রপ্রস্থ। চতুর্দশ শতকে পশ্চিম দিল্লির নারায়ণা গ্রাম থেকে একটা ইনস্ক্রিপশন পাওয়া যায়, সেখানেও ইন্দ্রপ্রস্থের উল্লেখ রয়েছে। 6 নম্বরটা হচ্ছে দ্য 16th century আইনি আকবরী অফ আবুল ফজল স্টেটস দ্যাট হুমায়ুনস ফোর্ট ওয়াজ বিল্ট অ্যাট দ্য প্লেস ওয়্যার ইন্দ্রপ্রস্থ ক্যাপিটাল অফ পাণ্ডবাস ওয়াজ লোকেটেড লং এগো। আবুল ফজল তার 16 শতকের যে রচনা আইনি আকবরী, সেখানে তিনি বলেছেন যে হুমায়ুনের যে দুর্গটি ছিল সেইটা হচ্ছে সেই জায়গাতেই তৈরি করা হয়, যেই জায়গায় পাণ্ডবদের যে রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ সেটা বহুকাল আগে ছিল, সেই জায়গাতেই হুমায়ুনের দুর্গটি তৈরি করা হয়েছিল। 7 নম্বর যেটা মনে রাখতে হবে এখান থেকে, ইনফ্যাক্ট টিল দ্য এন্ড অফ দ্য 19th century দেয়ার ওয়াজ এ ভিলেজ কল্ড ইন্দ্রপ্রস্থ ইনসাইড দ্য ফোর্ট ওয়ালস। তো এই হুমায়ুনের দুর্গের ভেতরে 19 শতকের শেষ নাগাদ সেখানে একটা গ্রাম ছিল, সেই দুর্গের ভেতরেই সেই গ্রামটার নাম ছিল হচ্ছে ইন্দ্রপ্রস্থ, এই নামে একটা গ্রামও ছিল সেখানে। এরপর আমরা দেখে নিই 8 নম্বর। 8 নম্বরে বলা হচ্ছে যে এক্সকাভেশন ক্যারিড আউট অ্যাট পুরানা কিলা বিটুইন 1954 অ্যান্ড 1971 রিভিলড আর্কিওলজিক্যাল লেভেলস ফ্রম 4th to 19th century। যে পুরানা কিলাতে 1954 এবং 1971 এই যে সময়ের মাঝখানে যে খনন কার্যগুলো চালানো হয় সেখান থেকে যে আর্কিওলজিক্যাল প্রমাণ আমরা পাই, সেখানে দেখা যায় যে এইখানে
4th সেঞ্চুরি থেকে 19th সেঞ্চুরি পর্যন্ত বসতির চিহ্ন এখান থেকে পাওয়া যায় এই পুরানা কিলা থেকে। The discovery of a few stray pieces of PGW indicated the possibility that the older settlement was located somewhere nearby. তো এইখানে কয়েকটা টুকরো পাওয়া যায় পিজিডাব্লিউ পটারির, সেখান থেকে মনে করা হয় যে সম্ভবত যে পুরনো বসতিটা ছিল সেটা হচ্ছে এর খুব কাছেই ছিল, কাছেও কোনো একটা জায়গায় এই বসতিটা ছিল, সবচেয়ে পুরনো বসতিটা। There is no way of knowing for sure whether this settlement had any connection with the Mahabharata legend. তবে এইখানে অবশ্যই মানে আমরা একদম নিশ্চিত করে বলতে পারি না, সেরকম কোনো প্রমাণ নেই যে এই সেটেলমেন্টের সঙ্গে মহাভারতের যে কিংবদন্তি রয়েছে তার কোনো যোগসাজশ ছিল কি না, এটা নিশ্চিত করে বলার মতন কোনো তথ্য বা প্রমাণ নেই। 9 নম্বর যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে আর্কিওলজি ক্যান নট রিয়েলি প্রুভ অর ডিসপ্রুভ দ্য হিস্টোরিসিটি অফ এপিক ইভেন্টস অর ক্যারেক্টার্স। প্রত্নতত্ত্ব কখনোই মহাকাব্যিক ঘটনা বা চরিত্রটাকে সেটাকে প্রমাণিতও করতে পারে না, আবার সেটাকে হচ্ছে ডিসপ্রুভও করতে পারে না আর্কিওলজি। তো এখান থেকে আমাদের এই মহাভারত থেকে আমাদের এই সমস্ত জিনিসগুলো জেনে রাখা খুবই দরকার। এর সাথে সাথে আমরা দেখে নেব যে রামায়ণ থেকে রামায়ণের যে প্রাইমারি সোর্সে দেওয়া রয়েছে সেখান থেকে আমরা কী কী জানতে পারি। প্রাইমারি সোর্স, 3 নম্বর প্রাইমারি সোর্স যেটা পেজ নাম্বার 21-এ রয়েছে, দ্য ক্রোনোলজিক্যাল লেয়ার্স ইন দ্য রামায়ণের যে কালানুক্রমিক যে পর্যায়গুলোর কথা রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এই প্রাইমারি সোর্স নাম্বার 3-এ। তো এটা বিশেষ করে যে এল ব্রুকিংটন বলে একজন স্কলার রয়েছেন তারই কথা, এগুলো সব তারই অ্যানালিসিস। অন দ্য বেসিস অফ কেয়ারফুল অ্যানালিসিস অফ ল্যাঙ্গুয়েজ, স্টাইল অ্যান্ড কন্টেন্ট, জেএল Brookington has identified 5 distinct chronological and cultural stages in the development of the Ramayana. তো এই যে জে.এল ব্রুকিংটন, ইনি যে রামায়ণে যে ভাষা ব্যবহার করা হয়েছে, যে রীতি স্টাইল সেটা বা যা বিষয়বস্তু রয়েছে সেগুলোর একদম মনোযোগ দিয়ে অধ্যয়ন করার পর তিনি রামায়ণের এই রচনার ক্ষেত্রে 5টা আলাদা বা স্বতন্ত্র ক্রোনোলজিক্যাল এবং মানে কালানুক্রমিক এবং সাংস্কৃতিক পর্যায়কে চিহ্নিত করেছেন। এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে 5টা পর্যায় তিনি চিহ্নিত করেছেন, সেই 5টা পর্যায় সম্পর্কে আমরা জেনে নেব এখানে। স্টেজ 1, the epic started taking shape as an oral composition during 5th to 4th century BCE before Christian era. The religious ideas and practices closer to those of the Vedas than the Puranas. তো স্টেজ 1-এ এই জে.এল ব্রুকিংটন তিনি বলছেন যে এই এপিকটা হচ্ছে তার শেপ নেওয়া শুরু করছে স্টেজ 1টাতে, এবং তখনও এটা হচ্ছে একটা ওরাল কম্পোজিশন, তখনও এটা রিটার্ন আকারে আসেনি। অ্যান্ড এইটার সময়টা হচ্ছে 5th থেকে 4th সেঞ্চুরি বিসি, অর্থাৎ খ্রিস্টপূর্ব 5ম থেকে 4th শতক। এবং এর যে ধর্মীয় যে চিন্তাভাবনাগুলো ছিল বা প্র্যাকটিসগুলো ছিল সেগুলো হচ্ছে বেদের সঙ্গে অনেকটাই হচ্ছে কানেকশন ছিল এদের পুরাণের থেকে বেদের সঙ্গে এই রামায়ণের যে ধর্মীয় ধ্যান ধারণা বা ভাবনা চিন্তা সেগুলোর যোগসাজশ বেশি ছিল স্টেজ 1-এ। স্টেজ 2 সম্পর্কে তিনি যেটা বলেছেন যে স্টেজ 2-এর সময়টা হচ্ছে 3rd সেঞ্চুরি বিসি থেকে 1st সেঞ্চুরি সিই, অর্থাৎ খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে প্রথম খ্রিস্টীয় শতক, এই সময়টা হচ্ছে স্টেজ 2। এই স্টেজ 2তে দেখা যায় যে দেয়ার ওয়াজ শিফট ফ্রম দ্য হিরোইক টু দ্য অ্যাসেটিক এলিমেন্ট, দ্য জিওগ্রাফিক্যাল অ্যাওয়ারনেস এক্সপ্যান্ডেড ইস্টওয়ার্ড ইন্টু দ্য লোয়ার গঙ্গা ভ্যালি। তো স্টেজ 1-এর যে জিওগ্রাফিক্যাল ব্যাপারটা ছিল সেটা একটা সীমাবদ্ধ অঞ্চলেই মানে আবদ্ধ ছিল, একটা ছোট অঞ্চলে। কিন্তু আর প্রথম স্টেজটাতে এটা হচ্ছে একটা হিরোইক একটা এপিক ছিল, নায়কোচিত একটা গল্প। কিন্তু সেকেন্ড স্টেজে দেখা যায় যেখানে একটা শিফট হচ্ছে হিরোইজম থেকে এটা অ্যাস্থেটিকিজমের দিকে চলে যাচ্ছে, এটা হিরোইক থেকে অ্যাস্থেটিক এলিমেন্ট এখানে বেশি চলে আসছে, অ্যাস্থেটিক এলিমেন্ট এখানে বেশি চলে আসছে অ্যাস্থেটিক। আর যে জিওগ্রাফিক্যাল যে অ্যাওয়ারনেসটা রয়েছে এটা হচ্ছে এক্সপ্যানশন হচ্ছে পূর্ব দিকে এবং নিম্নগঙ্গা উপত্যকা এটা ছড়িয়ে পড়ছে স্টেজ 2-তে। Reference to social economic life such as emphasis on chastity of women and the description of cities and the trade caravans suggest increasing levels of class stratification and subordination of women. তো স্টেজ 2-তে আমরা দেখতে পাচ্ছি এই মহাকাব্যে অর্থাৎ রামায়ণে যে সামাজিক এবং অর্থনৈতিক জীবন সম্পর্কে এখানে গুরুত্ব আরোপ করা হচ্ছে, মহিলাদের পবিত্রতার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে এবং বিভিন্ন নগরের হচ্ছে বর্ণনা পাওয়া যাচ্ছে এবং যে বণিকদের যে ক্যারাভেনগুলো ছিল তো সেগুলোর আমরা বর্ণনা পাচ্ছি। সেখান থেকে মনে হয় যে এইখানে হচ্ছে যে সমাজের যে শ্রেণীর যে স্ট্র্যাটিফিকেশন অর্থাৎ বৈষম্য বা ভাগাভাগির যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো শুরু হচ্ছে এবং
মহিলাদেরকে হচ্ছে যে সাবঅর্ডিনেট করার ব্যাপার, অর্থাৎ অধীনস্থ করে রাখার যে ব্যাপার পুরুষ মেম্বারদের দ্বারা, সেই জিনিসটা এই স্টেজ টুতে দেখা যাচ্ছে। ওয়ারফেয়ার বিকেম মোর এলাবোরেট, এবং যুদ্ধ বিগ্রহ যেটা ছিল সেগুলো আরও বিস্তৃত আকারে হচ্ছে স্টেজ টুতে বা দেখানো হচ্ছে। স্টেজ থ্রির সময়টা হচ্ছে ফার্স্ট সেঞ্চুরি থেকে থার্ড সেঞ্চুরি সিই, এখানে বিসিইটা ভুল করে লেখা আছে। তো খ্রিস্টীয় প্রথম শতক থেকে খ্রিস্টীয় তৃতীয় শতক, এই সময় হচ্ছে থার্ড স্টেজ। এই থার্ড স্টেজে আমরা স্টেজ টুতে দেখেছি সিটিজের বর্ণনা দেওয়া হচ্ছে, মতলব আরবানাইজেশন হচ্ছে। তো স্টেজ থ্রিতে যেটা হচ্ছে যে নতুন অঞ্চলেও নগরায়ন হচ্ছে, আরবানাইজেশন হ্যাড স্প্রেড টু মেনি নিউ এরিয়াস, দ্য ডিভিশন অফ সোসাইটি ইন্টু 4 ওয়ার্ডস ওয়াজ এমফাসাইজড। স্টেজ টুতে আমরা দেখেছি যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, ক্লাস স্ট্র্যাটিফিকেশনের ধারণাটা উঠে এসছে, এবং স্টেজ থ্রিতে দেখা যাচ্ছে যে এই যে ডিভিশন, সোসাইটি, সমাজের যে শ্রেণীবিভাগ এবং চতুর্বর্ণ ভিত্তিক যে সমাজ, তার উপরে গুরুত্ব আরোপ করা হচ্ছে। দ্য কিং ওয়াজ এক্সল্টেড অ্যাজ দ্য প্রোটেক্টর অফ হিজ পিপল অ্যান্ড দ্য সোশ্যাল অর্ডার, সামাজিক যে নিয়ম রীতিগুলি রয়েছে সেগুলো এবং তার প্রজা রক্ষা করা হচ্ছে রাজার দায়িত্ব হিসেবে দেখানো হচ্ছে, রাজাকে সেই দায়িত্বের অধিকারী বলে দেখানো হচ্ছে এই স্টেজ থ্রিতে। দ্য সাবঅর্ডিনেশন অফ ওমেন ইনক্রিজ, স্টেজ টুতেই আমরা দেখেছি যে মেয়েদেরকে অধীনত করে রাখার একটা প্রচেষ্টা শুরু হয়েছে, এবং সেটা দিন দিন বাড়ছে স্টেজ থ্রিতে। Vedic gods such as Brahma and Indra were still important, but Vishnu and Shiva had appeared on the scene and were exalted. বৈদিক যেরকম আমরা স্টেজ ওয়ানেই দেখেছি যে ধর্মীয় যে চিন্তাভাবনাগুলো ছিল সেগুলো পুরাণের থেকে বেদের সঙ্গে বেশি ক্লোজ ছিল, এবং এইখানে বৈদিক দেবতারা স্টেজ থ্রিতেও ব্রহ্মা, ইন্দ্র, এই সমস্ত দেবতাদের গুরুত্ব বজায় ছিল। এবং কিন্তু এখানে যেটা জিনিসটা হয় যে বিষ্ণু এবং শিব, এই সমস্ত দেবতারা হচ্ছে উঠে আসতে থাকে, একটু উঁচু আসন পেতে থাকে, এবং এই সময়টাতে বুক 1 to 7 ওয়ার অ্যাডেড টু দ্য অ্যাপিক ডিউরিং দিস পিরিয়ড, এবং এই স্টেজ থ্রিতে এই সময়টাতেই যে 1 থেকে 7 নম্বর যে বইগুলো রয়েছে সেটা হচ্ছে এপিকের সঙ্গে জুড়ে দেওয়া হয়। এবার স্টেজ ফোরের যে সময়টা রয়েছে সেটা হচ্ছে 4th থেকে 12th সেঞ্চুরি, 4th সেঞ্চুরি সিই থেকে 12th সেঞ্চুরি সিই, এই সময়টা হচ্ছে স্টেজ ফোর। স্টেজ ফোরে যেটা হয় রিলিজিয়াস এবং অ্যাসথেটিক যে এমফ্যাসিস সেগুলো হচ্ছে বেড়ে যায়, ধর্মীয় এবং কী বলবো অ্যাস্থেটিক যে উপাদানগুলো রয়েছে সেগুলোর উপর গুরুত্ব বাড়ে। ডেসক্রিপশন অফ সোসাইটিস আন্ডারলাইন দ্য প্রিএমিনেন্স অফ ব্রাহ্মণস অ্যান্ড লো পজিশন অফ শূদ্রস অ্যান্ড আউটকাস্ট, সমাজের যে বর্ণরা এই সময় আমরা পাই, যেরকম আমরা স্টেজ টুতে দেখেছি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন শুরু হচ্ছে, স্টেজ থ্রিতে চতুর্বর্ণ সমাজের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে, এবং স্টেজ ফোরে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণদের যে সমাজে যে উঁচু আসন সেটার উপরে জোর দেওয়া হচ্ছে, এবং শূদ্রদেরকে এখানে একদম সর্বনিম্ন স্তরে এবং আউটকাস্ট যারা রয়েছে তাদেরকে একদম সর্বনিম্ন স্তরে দেখানো হচ্ছে স্টেজ ফোরে। আর একটা যেটা হয় যে রেফারেন্স টু দ্য inauspiciousness of widows and the practice of sati reflect the increasing subordination of women. তো বিধবাদের অমঙ্গলকারী হিসেবে উল্লেখ করা হচ্ছে, এবং যে সতীদাহ প্রথার যে প্র্যাকটিসটা সেগুলোর ফলে এখানে বোঝাই যাচ্ছে যে মহিলাদের যে সাবঅর্ডিনেশনের যে ব্যাপারটা শুরু হয়েছিল সেকেন্ড স্টেজে, সেটা হচ্ছে এই সময়ে অনেকটাই বেড়ে গিয়েছিল স্টেজ ফোরে। এটা আমরা দেখেছি। এবং স্টেজ ফোরে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস হয় যে স্টেজ থ্রিতে আমরা দেখলাম যে বিষ্ণু এবং শিব এই সমস্ত দেবতারা উঠে আসছে, ব্রহ্মা এবং ইন্দ্রর গুরুত্ব তখনও ছিল, কিন্তু স্টেজ ফোরে আমরা দেখতে পাচ্ছি যে বিষ্ণু এবং শিব এরা হচ্ছে সুপ্রিম গড হয়ে যাচ্ছে, এই সময় প্রধান দেবতার আসন এরা নিয়ে নিচ্ছে। স্টেজ ফাইভে যেটা হয়, স্টেজ ফাইভটা হচ্ছে 12th সেঞ্চুরি থেকে শুরু হচ্ছে, 12th সেঞ্চুরি অনওয়ার্ডস স্টেজ ফাইভ শুরু হচ্ছে, এবং দ্য স্ট্রেন্ডস ভিজিবল ইন দ্য ফোর্থ স্টেজ ওয়ার স্ট্রেনদেন ফ্রম দ্য 12th সেঞ্চুরি অনওয়ার্ডস। এবং ফিফথ স্টেজে যেটা হচ্ছে যে ফোর্থ স্টেজে আমরা যে সমস্ত ট্রেন্ডগুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে ফিফথ স্টেজে আরও স্ট্রং হচ্ছে, আরও শক্তিশালী হচ্ছে, আরও দৃঢ় হচ্ছে। 5টা স্টেজ দেখে নিলাম। এবার ব্রুকিংটন তিনি আরও কিছু চিহ্নিত করেছেন। ব্রুকিংটন অলসো আইডেন্টিফাইজ করেসপন্ডিং চেঞ্জেস ইন দ্য ডিলাইনেশন অফ দ্য মেইন ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি সাচ অ্যাজ। তো ব্রুকিংটন এই যে স্টেজগুলো রয়েছে 5টি ডিস্টিংক্ট কালচারাল অ্যান্ড ক্রোনোলজিক্যাল স্টেজ দেওয়ার পরেও তিনি যেটা বলেছেন যে মেইন ক্যারেক্টারগুলো ছিল সেগুলো সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, স্টেজের সাথে সাথে তাদেরও পরিবর্তন দেখা দিচ্ছে। তিনি রামের কথা এখানে আলোচনা করেছেন যে হি আর্গিউজ দ্যাট ইন স্টেজ ওয়ান রামা ওয়াজ এসেন্সিয়ালি কনসিডার্ড অ্যান এক্সাম্পলারি হিউম্যান অ্যান্ড দ্যাট ইট ওয়াজ টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য স্টেজ টু হি স্টার্টেড বিং কনসিভড অ্যাজ এ ডিভাইন।
তো তিনি বলছেন যে স্টেজ 1-এ আমরা রামকে দেখতে পাই, তাকে হচ্ছে একজন মানে উত্তম মানুষ হিসেবে দেখানো হচ্ছে, মর্যাদা পুরুষোত্তম রাম। তিনি একজন মানুষ, মানবী রূপে তাকে দেখা হচ্ছে। কিন্তু যখনই স্টেজ 2-এর শেষের দিকে আমরা যাচ্ছি, সেই সময় রাম হচ্ছে দেবতাতে বা ভগবানে তার উত্তরণ ঘটছে। মানুষ থেকে স্টেজ 1-এর মানুষ রাম থেকে ভগবান রামে পৌঁছে যাচ্ছেন তিনি। ইন স্টেজ 3, রামাস ভিক্টরি ওভার রাবণা কেম টু বি প্রেজেন্টেড অ্যাজ এ ভিক্টরি অফ ধর্মা ওভার এভিল। এবং স্টেজ 3-তে আমরা দেখতে পাচ্ছি যে রাম এবং রাবণের যুদ্ধ, যে দুটো মানুষের যুদ্ধ, সেটাকে দেখানো হচ্ছে, রামের জয়টাকে দেখানো হচ্ছে অসত্যের ওপর সত্যের জয় হিসেবে, বা অধর্মের ওপর ধর্মের জয় হিসেবে এটাকে দেখানো হচ্ছে। দ্য ডিভাইন ক্যারেক্টার্স অফ রাম, হিজ অ্যাসোসিয়েশন উইথ বিষ্ণু অ্যান্ড হিজ ডিসক্রিপশন অ্যাজ অ্যান ইনকার্নেশন অবতার অর প্রাদুর্ভাবা অফ বিষ্ণু আর রেগুলার ফিচার অফ স্টেজ 4 অ্যান্ড 5। এবং আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে রামকে ভগবান হিসেবে দেখানো হচ্ছে এবং তাকে বিষ্ণুর সঙ্গে জুড়ে কল্পনা করা হচ্ছে, এবং তাকে ভগবান বিষ্ণুর একটা অবতার হিসেবে দেখানো হচ্ছে, অবতার বা প্রাদুর্ভাব বা ইনকার্নেশন। এবং এই যে বিষয়গুলো, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে স্টেজ 4 এবং স্টেজ 5-এর হচ্ছে এগুলো নিয়মিত বৈশিষ্ট্য ছিল এভাবে রামকে দেখানো। তো এটা আমরা দেখলাম। এবং শেষে ব্রুকিংটন তিনি বলছেন যে ব্রুকিংটন টক্স অফ দি ট্রান্সফরমেশন অফ এ হিরোইক এপিক ইন্টু এ রিলিজিয়াস এপিক। তো ব্রুকিংটন এখানে বলছেন যে রামায়ণের যে শুরুটা হয়েছিল সেটা একটা হিরোইক এপিক, একজন হিরো রাম, তিনি একজন হিউম্যান। কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে হচ্ছে হিরোইক এপিক থেকে এটা একটা নায়কোচিত এপিক থেকে একটা ধর্মীয় মহাকাব্যের দিকে এটা এগোচ্ছে এবং ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। তবে শেলডন পুলক একটু অন্যরকম কথা বলেছেন। শেলডন পুলক আর্গিউস দ্যাট দি রামায়ণ ওয়াজ পারভেডেড বাই দি আইডিয়া অফ রামাস ডিভিনিটি ফ্রম দ্য ভেরি আউটসেট। তো শেলডন পুলক এখানে বলছেন যে রামায়ণের যে রামকে নিয়ে যে কল্পনাটা ছিল সেটা শুরুর থেকে আগাগোড়াই রামকে হচ্ছে সেখানে দেবতার রূপেই হচ্ছে কল্পনা করা হচ্ছিল বা দেবতার রূপেই দেখানো হচ্ছিল। এটা হচ্ছে শেলডন পলাকের কথা। সংস্কৃত নিয়ে তার একটা বিখ্যাত ইসে কী বলে ওটাকে কোটেশন রয়েছে, যেটা মাঝে মধ্যেই চলে আসে। তো শেলডন পোলাকের, যাই হোক, তো এই ভিডিওতে আপাতত এইটুকুনি। পরের ভিডিওতে আমরা দেখব পরের যে প্রাইমারি সোর্সেসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে যে প্রাইমারি সোর্স রয়েছে তার সেটা হচ্ছে হয়তো ধর্মশাস্ত্র এবং বুদ্ধিস্ট নান উব্বিরি থেকে প্রশ্ন এসেছিল সেটে, যেটা হচ্ছে সিএসসি থেকে ভুল দেওয়া আছে। তো এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব ধর্মশাস্ত্র, আর যদি সঙ্গে আর একটা সোর্স নেওয়া যায় তাহলে আমরা বুদ্ধিস্ট নান উব্বিরি এবং মিথ্যা সম্পর্কে জানব। ভিডিও পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পারলে জয়েন করুন।